প্রিয় সুধী, আমাদের আয়োজন শতাব্দী খেয়া পর্ব ৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পদার্পণে স্বনাধিতির আনন্দ আড্ডা। আজকে আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কৃতি শিক্ষার্থী এবং শিক্ষক আছে। তো তাদের কাছে আমরা তাদের সেই স্বর্ণালী সময়ের স্মৃতিচারণ, স্মৃতি রোমন্থন শুনবো, এবং তারা যেহেতু বরেণ্য শিল্পীবৃন্দ, তাদের কাছে কিছু পরিবেশনা আমরা শুনবো। তো আমি আর কথা দীর্ঘায়িত না করে আমরা শুধু আমাদের সামাজিকতার কারণে একটু পরিচয় পর্বটা সেরে আসি, অন্যথায় সকলেই তাদেরকে চেনেন। আমাদের সাথে আজকে যে অতিথিরা এসেছেন খুবই পরিচিত মুখ। প্রথমে আমার ডান পাশে আছেন বরেণ্য আবৃত্তি শিল্পী ইকবাল খুরশেদ ভাই, এবং এরপরেই আছে খুবই গুণীজন গুরু মানুষ বরেণ্য আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, এবং আমার নিচেই আছে আরেকজন বরেণ্য আবৃত্তি শিল্পী মজুমদার বিপ্লব। এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আছে আমাদের প্রধান সঞ্চালক জেসমিন বন্যা আপা। তো আমরা দীর্ঘায়িত না করে আমরা চলে যাচ্ছি কুশল বিনিময়ে। প্রথমেই চলে যাচ্ছে আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ রূপাদির কাছে। দিদি, আজকের আয়োজনে আপনার কুশল বিনিময় করুন। আমি তো ভালো আছি আজকে, আর অনেক শান্তি লাগছে তোমাদের দেখে। তোমাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না, বন্যার সঙ্গে, সৌরভের সঙ্গে। আমার সঙ্গে খুব ঘন ঘন দেখা হয় বিপ্লবের, আর মাঝখানে একটু ইকবাল খোরশেদের সঙ্গেও আমার দেখা হয়েছে সননেরই আয়োজনে, আমন্ত্রণে। ইকবাল খোরশেদ এসেছিল, কবিতা আবৃত্তি করেছিল। এই সবটা মিলিয়ে এখন আবার এই প্রিয় মুখগুলো দেখে অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আমার অভিবাদন জানবেন। আর সনাধিতি আজ যে আমায় আমন্ত্রণ জানালো, সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাচ্ছি আমাদের প্রিয় খোরশেদ ভাইয়ের কাছে। আজকের আয়োজনে আপনার কুশল বিনিময়। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ। সৌরভ অনেকদিন থেকেই আমার সঙ্গে যোগাযোগ করছিল যে তাদের অনুষ্ঠানে আমি যাতে আসি, কিন্তু আমি কোনোভাবে সময় মেলাতে পারছিলাম না। তো রূপাদি যেটা বললেন যে হ্যাঁ, রূপাদির সঙ্গে মাঝখানে দেখা হয়েছে সননের অনুষ্ঠানে, এবং মুক্তবাকের অনুষ্ঠানেও রূপাদি এসেছিলেন, কিন্তু দেখাটা হয়নি কারণ আমি তখন স্ক্রিনে ছিলাম না। আমার পরপরই রূপাদি এসেছিলেন। আর বিপ্লবের সঙ্গে আসলে অনেকদিন পরেই আজকে বিপ্লবকে দেখলাম, এবং প্রথমে বিপ্লবকে দেখে আমার মনে হলো যে বোধহয় ঘুম থেকে উঠে এসেছে, কিন্তু তা না, ও অফিস শেষ করে বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে এসেছে। আর এই বন্যার সঙ্গে আমার প্রায় ফেসবুকে কথা হয়, দেখা না হলেও। আর সৌরভের কথা তো আগেই বলেছি, এবং দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে আজকে আছেন, আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আর কথা না বলি, এখন পরে আবার কথা বলা যাবে। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে যাচ্ছি প্রিয় দাদা মজুমদার বিপ্লবদার কাছে। দাদা। ধন্যবাদ তানজির, সৌরভ এবং জেসমিন বন্যা, আপনাদের দুজনকেই সনাধিতির এই আয়োজনে আমন্ত্রিত হয়ে আমার ভালো লাগছে। একাধিকবার বোধহয় আমার আসার সুযোগ হয়েছে সনাধিতির অন্য কোনো আয়োজনে। তো আজকের এই আয়োজনটি একটু ভিন্ন ধর্মী। প্রত্যেকেরই আসলে নিজস্ব ক্যাম্পাসের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে, এবং সেই ক্যাম্পাসটি যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তার সঙ্গে আমাদের প্রাণের আবেগ অনেক অনেক বেশি জড়িত। কারণ বিশ্ববিদ্যালয়ে আমরা তো শুধু পড়াশোনা করেছি এমন নয়, সেই সঙ্গে আমাদের সংস্কৃতি চর্চারও ক্ষেত্রটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এখনো পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পরেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই সম্পৃক্ত আছি। সেই বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শতবর্ষে পদার্পণ উপলক্ষে সনাধিতি এই আয়োজনটি করেছে, এবং সেখানে আমাকে স্মরণ করেছে, এটা ভেবে আমার ভালো লাগছে। আমাদের সঙ্গে যারা দর্শক শ্রোতা হিসেবে যুক্ত আছেন, সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা। ধন্যবাদ দাদা। তো আমরা আর কালক্ষেপণ না করে প্রথমেই একটু স্মৃতিচারণে চলে যাচ্ছি, তারপরে পরিবেশনায় যাব। দর্শক শ্রোতারা অনেকেই মন্তব্য করতে শুরু করেছেন। আমরা প্রথমেই স্মৃতিচারণের জন্য চলে যাচ্ছি আমাদের প্রিয় রূপাদির কাছে। দিদি। আমি একটু বলতে চাই যে জেসমিন বন্যার শটটাও শুনলাম না আমরা সকলে, আবার স্মৃতিচারণে চলে যাব। তাতে ওর মনে হবে যে বড়রা আমার প্রতি ঠিক মতো সুবিচার করছে না। জেসমিন বন্যা, একটুখানি বলো তুমি কেমন আছো? হ্যাঁ দিদি, আমি চমৎকার আছি এবং খুবই ভালো আছি।
আর আপনাদের পেয়ে আজকে আমাদের সনাধিতি তো চমৎকার আছে এবং অসাধারণ সময় ব্যয় করছি, এজন্য বেশি কথা বলতে চাচ্ছিলাম না। আমরা আসলে আপনাদের কাছ থেকেই কথা শুনতে চাচ্ছি এবং আপনাদের সেই সময়ের উজ্জ্বল অনুভূতিগুলো শেয়ার করবেন দর্শকদের সাথে, এটাই আমরা চাচ্ছি। এবং আপনাদের পরিবেশনা দেখবো, আমরা আমরা সবসময় আপনাদের পরিবেশনায় মুগ্ধ থাকি। তো আমরা চলে যাই। অনেক ধন্যবাদ বন্যা। আসলে সনাধিতি আমাদের কাছ থেকে, তিনজনের কাছ থেকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণের কথা বলছি। এটা এত কিছু আর কি, মানে স্মৃতি নয়, আমার কাছে সবটাই তো বাস্তব। সেই বলবো যে ৭৯ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। সেই থেকে এই পর্যন্ত লাগাতার কখনো গবেষক হিসেবে, কখনো শিক্ষক হিসেবে, ছাত্রী হিসেবে সবসময় লেগে আছি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। আর কখনো আমার কাছে আমার নিজের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নিজের বিভাগ বাংলা বিভাগ, এগুলো কখনো পুরনো হয় না। এগুলো মনের মধ্যে আসা মাত্রই আমার বয়সটাকে ঠিক 18-এ দাঁড় করিয়ে দেয়। ফলে ওই 18 বছর বয়সের বিস্ময় মাখা চোখ এই জীবনটাকে চিনতে শিখেছিল এই ক্যাম্পাসে এসে। এই ক্যাম্পাসে এমন সব শিক্ষক শ্রেণীকক্ষে আমাদের পাঠদান করেছেন, যাদের কয়েকজনের নাম উল্লেখ না করলে, আজকে তো শিক্ষক দিবস, তো আজকে আমার জীবনের যত শিক্ষক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাদের কাছে আমি পড়েছি, আমি আমার শিল্প সাধনার ক্ষেত্রে অনেকের কাছ থেকে ছোট ছোট জ্ঞান পেয়েছি। তাদের সকলের কাছে, আমার বন্ধুদের কাছ থেকে আমি অনেক বিদ্যা অর্জন করতে পেরেছি। তাদের সকলকে শিক্ষক দিবসে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। স্মরণ করছি যে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিনটি থেকেই পেয়েছিলাম অধ্যাপক আহমদ শরীফকে। মানে আহমদ শরীফ বললে এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা চেহারা। তিনি আমাকে, তখন তো এরকম ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের সময় ভর্তি হতে লাগতো না, আমরা মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হতাম। তো আমি যাবার পরে আমাকে তিনি বলেছিলেন, তুমি তো এখানে থাকবা না, তুমি কেন এসেছো, তুমি চলে যাও। আমার কি কষ্ট, মানে ওখানে আমি কেন থাকবো না। আমি বলেছি আমি থাকবো, আমি এখানে পড়বো বলে এসেছি। তখন উনি বললেন, তোমার যে রেজাল্ট তাতে তুমি খামাখা আমার একটা সিট নষ্ট করবে। আমি বলেছি, স্যার আমি এখানে বাংলায় পড়তে চাই বলে এসেছি। তখন উনি বললেন, তুমি কিন্তু সরে যাবে, পরে একটা ভালো সাবজেক্টে চলে যাবে, আর বাংলায় তুমি পড়বে না। আমি বলছি, বাংলা আমার কাছে সবচাইতে প্রিয় সাবজেক্ট, বাংলায় আমি পড়বই। তো স্যারের কথা আজকে বিশেষভাবে স্মরণ করি। নীলিমা আপার শ্রেণীকক্ষের সরাসরি ছাত্রী ছিলাম আমি, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি কবি এবং গীতিকারও, এবং সেই জন্য আমার সঙ্গে ছাত্রী হিসেবে যতটুকু তার কাছে ছিলাম, তার চাইতেও অধিক স্নেহ পেয়েছি, কারণ তিনি গীতিকার এবং তিনি কবি। আমি যেহেতু আবৃত্তি করতে প্রচন্ড ভালোবাসি, তাই স্যারের একটা স্নেহ এবং প্রশ্রয় আমি আমার বিভাগে সব সময় পেয়েছি। আমি পরম শ্রদ্ধায় স্মরণ করি আমাদের অধ্যাপক রফিকুল ইসলাম স্যারকে, যিনি জাতীয় অধ্যাপক, অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল। আমি মনে করি আমার মনের ভেতরে একটা তীব্র সত্য কথা বলতে পারার সাহস যিনি বুনে দিয়েছিলেন, তিনি আবু হেনা মোস্তফা কামাল। তিনি নিজে কাউকে অনেক বেশি, মানে এরকম করতেন না যে একটা অন্যায় হচ্ছে তিনি চুপ করে থাকবেন, এরকম মানুষ তিনি নিজেও ছিলেন না। এবং তার এই প্রবণতাটা কোথাও গিয়ে আমার মনের মধ্যে আসে, কোথাও গিয়ে আমি নিজেকে খানিকটা দুর্বিনীতও বোধ হয়, আমি খানিকটা কড়া, এগুলো বোধ হয় আমি আমার স্যারেদের কাছ থেকে পেয়েছি। আরেকজন স্যারের কথা বলবো যিনি কড়া, এবং তিনিও কখনো সত্যের সঙ্গে আপোষ করেননি, মানে অসত্যের সঙ্গে আপোষ করেননি, সবসময় যা সত্য তা শিখিয়েছেন। সৈয়দ আকরম হোসেনের কথা বলবো, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। অধ্যাপক নরেন বিশ্বাস, যিনি গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছেন উচ্চারণ দিয়ে, অধ্যাপক নরেন বিশ্বাসের কাছ থেকে যে রূপতত্ত্ব, রসতত্ত্ব, বাংলা অলংকার এগুলো যে পড়েছিলাম, সেগুলো হয়তো আমার এই আবৃত্তি চর্চার জীবনে একটা অনেক কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে যে প্রতি পদে পদে স্যারকে আমি স্মরণ করি। আর গভীর শ্রদ্ধায় আরো একজন শিক্ষকের কথা বলবো, অধ্যাপক হুমায়ুন আজাদ স্যার। তিনি আমাদের ভাষাতত্ত্ব পড়াতেন। মানে
তার সঙ্গে যে মতদ্বৈধতা হতো সেটি আর কি সকলের জন্য খুব ভালো লাগবে, যে অনেক মতের অমিল ছিল আমার সঙ্গে আমার স্যারের, কিন্তু তিনি যখন আমার পরীক্ষার খাতাটি দেখতেন তখন কিন্তু কখনো ওই কোনো রকমের প্রতিশোধ নিতেন না, যে আমি তার কথা শুনতাম না, তার সব কথায় হ্যাঁ বলতাম না, কিন্তু আমার লেখাটি দেখে তিনি নম্বর দিতেন। রাস্তায় দাঁড় করিয়ে বলতেন, তোমার খাতা বেশ ভালো, তোমার চেয়ে তোমার খাতা ভালো। ওই যে তার ওই কথাগুলো অনেক ভালো লাগতো। পরে যখন আমরা পাশ করে বেরিয়ে গেছি তার সঙ্গে নিয়মিত দেখা হতো বই মেলায়। এই তো একই তো ক্যাম্পাস, বাংলা একাডেমির গ্রন্থমেলার কথা বলছি, অমর একুশের গ্রন্থমেলায় নিয়মিত দেখা হতো। এবং তখন আরো নরম, আরো বেশি আন্তরিক স্যার আমাদের সঙ্গে চা খেতেন, গল্প করতেন। অধ্যাপক আহমদ কবিরের কথা বলবো, আবুল কাশেম ফজলুল হক স্যারের কথা বলবো, মানে এই শিক্ষকদের শ্রেণীকক্ষে পাওয়া অধ্যাপক সঞ্জিতা খাতুনের কথা বলবো, যার কাছে শুধু শ্রেণীকক্ষেই পড়িনি, ছায়ানটে গান শিখতে গিয়েছিলাম। তখনও মানে তখন আরেক রকম সঞ্জিতা আপাকে আবিষ্কার করেছিলাম। আর আমাদের বাংলা বিভাগে তার চেহারাটা, তার ভঙ্গিটা সবটুকুই খুব ভালোবাসা দিয়ে মোড়ানো। আমার শিক্ষকরা শুধু বিদ্বান এবং জ্ঞানী ছিলেন তা নয়, মানে আমি বলবো তাদের ভেতরে একটা বাঙালি মন আছে, যে মন স্নেহে পরিপূর্ণ, দয়ায় আর্দ্র। সেই শিক্ষকদের কাছ থেকে আমার মনে হয় যে আমরা হয়তো অনেক কিছু শিখিনি, কিন্তু আজ যে আমরা দেশটাকে এত ভালোবাসি, আমরা যে বাংলাদেশের যে কোনো আন্দোলনে সংগ্রামে জীবনকে তুচ্ছ রেখে রাস্তায় নেমে আসতে পারি, এই বীজগুলো কিন্তু তারা আমাদের মধ্যে বুনে দিয়েছিলেন। তাদের কাছ থেকে আমরা সাহিত্যকে যেমন ভালোবেসেছি, সংস্কৃতিকে সমানভাবে ভালোবাসতে শিখেছি মানুষকে, ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানবকে একটা আলাদাভাবে প্রেম দিয়ে, দয়া দিয়ে, করুণা দিয়ে, ভালোবাসা দিয়ে গ্রহণ করতে শিখেছেন তারা। আর প্রকৃতিকে না চিনলে যে নিজেকে চেনা যায় না, সে তো শ্রেণীকক্ষে সর্বক্ষণ আমাদের শিক্ষকেরা কখনো রবীন্দ্রনাথের হাত ধরে, কখনো মানিক বন্দ্যোপাধ্যায়, কখনো বিভূতিভূষণ, এদের হাত ধরে ধরে আমাদের চিনিয়েছেন, প্রকৃতিকে চেনো, না চিনলে নিজেকে একদম সম্পূর্ণ চিনতে পারবে না। তো আমি মনে করি আমরা এমন একটা সময়ে জন্মেছিলাম, এমন একটা সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। আমার সঙ্গে যারা আমার সহপাঠী যারা, তাদের প্রায় সকলে খুবই কৃতী হয়েছেন, বিভিন্ন জায়গায় সফলভাবে তারা পেশাগত জীবনটি পেয়েছেন। তাদেরকে মনে করি যে সবাই মিলে একসঙ্গে বড় হতে পারা, জীবন পথে হাঁটতে পারা অনেক বড় কিছু। আমি আরেকটু পরে আবার আসবো আড্ডা মারার প্রসঙ্গটি নিয়ে বলতে। আজকে যেহেতু বিশ্ব শিক্ষক দিবস, তাই শিক্ষকদের পাঠদান, শিক্ষকদের কাছ থেকে আমার যেটুকু পাওয়া, এইটুকু দিয়ে আমার শ্রদ্ধাটুকু জ্ঞাপন করলাম সনাধিতির এই আয়োজনে। চমৎকার দিদি, আমরা এতক্ষণ সবাই শুনছিলাম, মোটামুটি এমনই ছিল যে আরো চলতে থাকুক কথা, কিন্তু আমাদের সাথে আরো অতিথি রয়েছেন, আমরা একটু তাদের কাছে যাই। এবারে যাচ্ছি ইকবাল খোরশেদ ভাইয়ের কাছে। ভাইয়া, এবার আমরা একটা কবিতা শুনি। ইকবাল ভাই, হ্যাঁ, মাইকটা মিউট করা ইকবাল ভাইয়ের। আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যখন ছাত্র ছিলাম, আমাদের সময়ের উজ্জ্বল ছাত্র এবং বর্তমান সময়ের উজ্জ্বল কবি, মানে কবি আসলে সে 80-র দশক থেকেই, তারিক সুজাত, তার কবিতাটাই পড়ি, কারণ কিছুক্ষণ আগে আমি তারিক সুজাতের সঙ্গে আরেকটি অনুষ্ঠানে ছিলাম। তার যে কবিতাটা খুবই বিখ্যাত হয়েছে, যে হলি আর্টিজান নিয়ে যে কবিতাটি লিখেছিলেন, সেটি, জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম, পাপ পুণ্যের ভেদাভেদ নেই, জীবনের বীভৎস রূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি, আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটুও বিষাক্ত করেনি, শেষ নিঃশ্বাসই এ পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা,
তুমি আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন। আমার চোখ ফোটেনি, তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছিঁড়ে যাচ্ছে আমার নাভি। আমার কান তৈরি হলো না, তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা, ওই অচেনা শব্দ গির্জা, মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা, মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র গৃহকোণ। সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো রক্তের নদীতে। আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম। এই ছোট হাতে, নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছুই পেলাম না। আমার না ফোটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে লাগলো। কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক, বর্ণহীন আমার প্রায় অন্ধকার পৃথিবীতে কোনো পূর্ণ অক্ষরেরই পাঠ নেয়া হলো না। তবু তবু জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন। মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন ও চিতা। দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী আমার কয়েক ফোঁটা রক্তে। তার তৃষ্ণা সামান্য মেটে না, সামান্য মেটে না, সামান্য মেটে না। ধন্যবাদ। আহা, কি দারুণ! খুব চমৎকার ভালো ছিল করেছো। ইকবাল খোকন ভাই। হ্যাঁ, অসাধারণ ছিল। আহ, খুবই ভালো লাগলো। তো আমরা ইকবাল ভাইয়ের কাছেও আবার ফিরবো। আমরা এবার চলে যাচ্ছি বিপ্লব দার কাছে। বিপ্লব দা, হ্যাঁ, আমরা আপনার নিশ্চয়ই। একটু স্মৃতিচারণে যাবো। যখন স্মৃতিচারণে যাচ্ছি, একটু শুনি স্মৃতিচারণ, তারপরে আবার কবিতায় আসবো। আচ্ছা, হ্যাঁ, বিপ্লব দা, মাইক্রোফোন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখনো পর্যন্ত যেহেতু বিচ্ছিন্ন হয়ে পড়িনি, সেই কারণে স্মৃতির কথা ভাবতে গেলে আসলে একটু খটকায় পড়তে হয়, ধন্ধে পড়তে হয়। আমি একেবারে সরাসরি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, আমার এই পাঠ সংক্রান্ত স্মৃতির কথা বলছি না। আমি আমার ছোট্ট একটি অনুভূতির কথা বলতে চাই। সেটা হলো আহ, এই মন তৈরি হওয়া, মনন তৈরি হওয়া, রুচি তৈরি হওয়া, এই প্রসঙ্গে একটুখানি আমার অনুভূতির কথা করতে চাই। আমি গ্রামে বড় হয়েছি। তখন আমাদের গান শোনার তেমন কোনো মাধ্যম ছিল না, একমাত্র রেডিও এবং টুইন ওয়ান ছাড়া। আমরা কিছু ভালো গান শোনার সুযোগ পেয়েছিলাম, আমার পরিবারে সেই চর্চাটি ছিল বলে। কিন্তু সেগুলোও লঘু সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত সেভাবে আসলে গ্রামে বসে শোনার সুযোগ হয় না। আর এই লঘু সঙ্গীতের মধ্যেও আহ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে চাই। রবীন্দ্রসঙ্গীত শোনার চর্চাটা এখন কতখানি গ্রামে তৈরি হয়েছে জানি না, গ্রামে ছিল না। কিন্তু গ্রামে আমি একজনের কাছে পাঠ নিতাম রবীন্দ্রসঙ্গীত বলতে গেলে, অর্থাৎ এই সঙ্গীতের অনুভব বিনিময় করা হতো। সেই সময় আমার এই যখন কলেজ পর্যায়ে পড়াশোনা করছি, তখন থেকে আমার এই ভালো গান শোনার প্রতি ভীষণভাবে একটা দুর্বলতা তৈরি হলো। আর ওই সময় থেকেই আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, সেই সময় থেকে আবৃত্তি শোনার চর্চা শুরু হয়ে গেল। সেটাও ঢাকা থেকে কেউ হয়তো আবৃত্তির ক্যাসেট কিনে নিয়ে যেত, সেগুলো শুনতাম। সেই সময় জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায় সহ বেশ কজনের আবৃত্তি শোনার সুযোগ হলো, কামরুল হাসান মঞ্জুর আবৃত্তি শোনার সুযোগ হলো, এবং এরপরে একটু একটু করে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, এদের শোনার সুযোগ তৈরি হলো। তো সেটা চলছিল। তো আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি, প্রথম থাকি, হলে থাকি বলতে হলে উঠি এসে। আমাদের তো তখন আসলে এতখানি সংযোগ ছিল না, গ্রাম থেকে কেউ এলেই হলে এসে উঠতো। এটা একটা আহ, তখনকার দিনের আহ, একেবারে নৈমিত্তিক একটা চর্চা ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, তারা কেউই আসলে এই বিষয়টিকে তারা
মানবিকভাবে বিবেচনা করতেন, যেহেতু শহরে তাদের থাকবার মতো আসলে কোনো জায়গা সেরকম ভাবে নেই, সুতরাং হলে এসে সবাই উঠবে, এটা স্বাভাবিক। আর পরীক্ষা দিতে আসলে স্বাভাবিকভাবেই হলে এসে উঠবে, এটা যেন অধিকার। সেই সময় আমাদের তো আসলে তখন টেলিফোন ছিল না, এই কারো কাছে এসে ওঠার জন্য কারো কারো পরিচিত, তার পরিচিত, এইভাবে পরিচিতর পরিচিতের হাত ধরে আমরা কারো রুমে এসে হয়তো উঠতাম, একদিন দুদিন থাকতাম, থেকে আবার চলে যেতাম ভর্তি প্রক্রিয়ার জন্য আসা হতো। ক্ষেত্র বিশেষে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন এটা নিয়ে বেশ মজাও হতো। বিভিন্ন কক্ষের নামকরণ করা হতো, রাষ্ট্রীয় অতিথি ভবন, এই এইরকম বিভিন্ন কক্ষের নামকরণ থাকতো, মজার মজার নামকরণ করা হতো, কারণ ওখানে এসে অতিথি এসে উঠলে আর কখনো চলে যায় না। তো যাই হোক, ওইরকম অতিথি হিসেবে ওঠা হলো। এবং যে ব্যাপারটা আমাকে সবচেয়ে আশ্চর্য করলো, এটা আমার কাছে এই পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের মতোই একটা ঘটনা, কিন্তু কেন এত আশ্চর্য হয়েছিল আমি জানি না। দেখেছি বিভিন্ন কক্ষে রবীন্দ্রসঙ্গীত বাজে, তারা রবীন্দ্রসঙ্গীত শোনে। এই রবীন্দ্রসঙ্গীত শোনে মানুষ, এটা আমার কাছে এক পরম বিস্ময়ের ব্যাপার। বিস্মিত হওয়ার মতো হয়তো তেমন কোনো কারণ নেই, কিন্তু আমি তো যেখানে থেকেছি সেখানে এই ব্যাপারটা দেখিনি আমি। এই ব্যাপারটাই আমার একটা বড় রকমের বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার একটা বিশ্ববিদ্যালয়কে সমীহ করবার মতো একটা মানসিকতা তৈরি করে দিল। যে গান শোনে মানুষ এবং রবীন্দ্রসঙ্গীত শোনে। কোনো কক্ষ থেকে দেখেছি আমি যখন ভর্তি হয়েছি, তারপর পর আমি এই মুহূর্তে উল্লেখ করতে চাই সাধন দাস, একজন আবৃত্তি শিল্পী, আমাদের পাশেই থাকতেন। প্রতি সন্ধ্যাবেলা যেমন সিন্ধু বারোয়ায় লাগে টান, ওই রকম হচ্ছে প্রতি সন্ধ্যাবেলায় তার আবৃত্তি শুনতাম। আসলে আমরা যারা আবৃত্তি চর্চার সাথে যুক্ত হয়েছিলাম, আমাদের চর্চা করার সময়টি ছিল ওই একটি সময়, সন্ধ্যাবেলা। কারণ সারাদিন হচ্ছে কেউ না কেউ রুমে থাকতো, তখন আসলে আবৃত্তি চর্চা করা যেত না। সন্ধ্যাবেলা কক্ষ ফাঁকা হয়ে যেত, আমি প্রথমে এসে উঠেছিলাম গণরুমে, মানে সেখানে অনেকজন থাকে, সেখানে সাতটা বোধ হয় খাট ছিল, ছোট ছোট খাট, একজন থাকার উপযোগী। 14 জনের সেখানে থাকবার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা 14 জন নয়, আমরা থাকতাম হয়তো 21 জন এরকম, অর্থাৎ বাকিরা ফ্লোরে থাকতাম একই কক্ষে। এই যে 20 জন 21 জন, এর মাঝে আবার অন্য কোনো অতিথি এলে 22, 23, 24 জন হয়ে যেতাম আমরা, থাকতাম সেখানে। আসলে আবৃত্তি চর্চার সুযোগ সেভাবে ছিল না। ছাদে গিয়ে আবৃত্তি চর্চা করতে হতো, মাঠে গিয়ে চর্চা করতে হতো, কখনো বৃষ্টির সন্ধ্যায় ছাতা মাথায় মাঠের মাঝখানে গিয়ে চর্চা করতে হয়েছে। সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে। অর্থাৎ এই কথাগুলো বলে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের সেই সময়ে এই সংস্কৃতির প্রতি ভালো লাগাটা তৈরি হওয়া, কবিতার প্রতি ভালো লাগাটা তৈরি হওয়া, আমাদের যে শুদ্ধ সঙ্গীতের প্রতি ভালো লাগা তৈরি হওয়া, এগুলোর সুতি কাগার বলবো এই বিশ্ববিদ্যালয় এবং হল জীবন। এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি শিখেছি বিশ্ববিদ্যালয়ে তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। ধন্যবাদ জেসমিন পূর্ণা আপনাকে। ধন্যবাদ বিপ্লব দা আপনাকে। অসম্ভব সুন্দর করে স্মৃতিচারণ করলেন এবং সাধনদার কথা বললেন। দাদা, আজকের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পদার্পণে যে অনুষ্ঠানমালা, এটা দাদাই উদ্যোক্তা, আর দাদা আমাদের সনাধিতির একজন সম্মানিত উপদেষ্টা। যাই হোক, আমরা আবারও ফিরবো বিপ্লবদার কাছে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের প্রিয় দিদি রূপাদির কাছে। দিদি, আমরা এবারে কবিতা শুনবো, দর্শকরা আগ্রহে বসে আছে। আমি এবারে এমন একজন কবির কবিতা শোনাবো, যে কবি বাংলা বিভাগের কৃতি ছাত্র ছিলেন। কখনো তিনি সেকেন্ড ক্লাস পাননি, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তার জীবনে সবসময় সব পরীক্ষায়, এবং বাংলা বিভাগে তিনি অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন। পরে অন্য পেশায় চলে যাবার কারণে তিনি এই চাকুরিটি ত্যাগ করেন। তো তার ভেতরে যে কবিতা লেখার প্রবণতা, ছাত্র বয়স থেকে আমরা দেখেছিলাম তিনি কবিতা লিখলেই আমাকে শোনাতেন, তখন ছাত্র, কিন্তু কবিতার ভেতরে খুব মেধা ছিল। আজ আমি কমলা লেবুর বনে এই শিরোনামে একটি পান্তুম শোনাবো। কবির নাম মারুফুল ইসলাম। কিছুটা ছেড়েছি, কিছুটা ভুলেছি, কিছুটা রেখেছি মনে, কমলা লেবুর বনে নিজের কাছে নিজ পরিচয় লুকিয়েছি এক কোণে, গুণ্ঠিত নন্দনে।
কমলা লেবুর বনে মাছি উড়ে যায় গন্ধ মাতাল স্মৃতি বয়ে যায় দূরে, গুণ্ঠিত নন্দনে চুটমার কাল আয়না মহলে বিম্বিত ভাঙচুরে। মাছি উড়ে যায় গন্ধ মাতাল স্মৃতি বয়ে যায় দূরে, পশ্চিমে দিন থামে চুরমার কাল আয়না মহলে বিম্বিত ভাঙচুরে। তখন তোমার নামে পশ্চিমে দিন থামে, সন্ধে পেরিয়ে সোনালি কাবিন নিজ বাসভূমে ডাকে। তখন তোমার নামে কেউ কিছু বলে, কেউ কিছু খোলে, কেউ কিছু লিখে রাখে। সন্ধে পেরিয়ে সোনালি কাবিন নিজ বাসভূমে ডাকে, নিজের কাছেই নিজ পরিচয় লুকিয়েছি এক কোণে। কেউ কিছু বলে, কেউ কিছু খোলে, কেউ কিছু লিখে রাখে। কিছুটা ছেড়েছি, কিছুটা ভুলেছি, কিছুটা রেখেছে মনে। ধন্যবাদ সনাধি থেকে আমাকে একটা দারুণ দারুণ। কবিতা পড়ার চমৎকার সুযোগ চমৎকার। দেওয়ার জন্য। আমরা ছন্দে ছন্দে, আর আমি চলে এলাম তারও একটা কারণ আছে। এমন একজন মানুষ মন্তব্য করেছেন, সেটা না পড়তে পারলে আমার উসখুস করছিল। আমাদের সাথে কবি, আমাদের কি বলে, আমরা শৈশবে শুনতে শুনতে বড় হয়েছি, মানে শিশুকাল থেকে। জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্ত দা মন্তব্য করেছেন, শুনছি দেখছি অনুষ্ঠানটি বেশ অন্যরকম লাগছে। দাদা, আপনার প্রতি শ্রদ্ধা রইল, আপনি দেখছেন এটা, খুবই ভালো লাগলো। আরো কিছু মন্তব্য আছে, বোধহয় একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি, কারণ অনেকেই প্রাণের আনন্দে মন্তব্য করছে। আজকে এত গুণীজন এসেছেন। অমিতাভ মির, একজন কবি, তিনি লিখেছেন, সন্ধ্যা শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে। শাহতাজ মুনমুন লিখেছে, প্রিয় মানুষদের দেখে ভীষণ আনন্দ লাগছে। ধন্যবাদ মুনমুন আপা। মুনমুন আপা আরো লিখেছে, রূপাদি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। মৌ পাঠক সিংহ কলকাতা থেকে, তিনি লিখেছে, বন্ধু বন্যা ও সৌরভ দাকে অনেক শুভেচ্ছা। তিনি আরো লিখেছে, সকল গুণীদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। শাহতাজ মুনমুন আপা লিখেছে, দিদি কি মিষ্টি লাগছে তোমায়। আসলেই সবসময় মিষ্টি লাগে। ধন্যবাদ। তারপরে টিটু ভাই আমাদের খুলনা থেকে, তিনি লিখেছেন, পৃথিবীর সকল শিক্ষকদের জন্য শ্রদ্ধা ও ভালোবাসা রইল। মুনমুন আপা আরো লিখেছে, দিদি আমিও বাংলা বিভাগের ছাত্রী, স্যারদের জন্য শ্রদ্ধা, নরেন স্যার আমার কবিতার জীবনের মাইল ফলক। ধন্যবাদ। আরো প্রচুর মন্তব্য আছে, সেগুলো পড়বো। আমরা চলে যাচ্ছি বন্যা আপা এবং আমাদের অতিথির কাছে। আমরা এবারে ইকবাল খুরশেদ ভাইয়ের কাছে যাচ্ছি। ইকবাল খুরশেদ ভাই একটু ছোট্ট করে আমাদের স্মৃতিচারণ করবেন। বলেছেন, আগেও একটু বলেছেন, আমরা তখন অফলাইনে ছিলাম, এবং এবারে আমরা দর্শকদের উদ্দেশ্যে ইকবাল খুরশেদ ভাইয়ের স্মৃতিচারণ শুনবো। মাইক্রোফোনটা বোধহয় মিউট করা। মফস্বল শহর থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি, এবং আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাণিজ্য বিভাগের ছাত্র ছিলাম। তো এখানে এসে পরীক্ষা, তখন আমাদের ইউনিট অনুযায়ী পরীক্ষা হতো, গ ইউনিট, ঘ ইউনিট, ক ইউনিট এরকম। তো আমি এরকম খ ইউনিটেও পরীক্ষাতে টিকলাম, আবার ঘ ইউনিটেও টিকলাম। তো খ ইউনিটে আমি কমার্সের যে কোনো বিষয়, অ্যাকাউন্টিং, মার্কেটিং এগুলো পড়তে পারতাম। তো আমার বন্ধুরা বললো যে, না তুই এক কাজ কর, তুই যেহেতু ঘতেও তোর হয়েছে, তুই বদলে ফেল। তো বদলে কি করবো, বললো যে তুই ভালো লিখিস, বলিস, তুই বাংলায় পড়। তো আমি বন্ধুদের কথা শুনে বাংলাতে গেলাম। তখন ওই ইন্টারভিউ নিয়েছিলেন, এই কিছুদিন আগেও বোধহয় চেয়ারম্যান ছিলেন, এখন নেই, বিশ্বদেব চৌধুরী উনি ছিলেন। তো উনি আমাকে বললেন যে, তুমি এরকম কমার্স ছেড়ে কেন বাংলায় পড়তে আসবে? আমি বললাম, না না, আমি এটা পছন্দ করি, আমি বাংলায় পড়বো। তো উনি আর কিছু বললেন না, আমাকে দিলেন, বললেন যে, দেখো কিন্তু পরে কিন্তু আবার বদলাতে পারবেন না। বললাম, না আমি বদলাবো। ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে গিয়ে রুটিন দেখতে গেলাম। তো রুটিনে দেখি যে প্রথম ক্লাসটা আমার যার সাথে, তার নাম লেখা আছে নবী। তো নবী মানে কি সেটা তো বুঝি না তখন। আগে নবী না পরে নবী তাও জানি না। তো যাই হোক, নবীর ক্লাসে গেলাম। ক্লাসে গিয়ে দেখি যে সত্যি এক নবী এসেছেন, এরকম দাঁড়িয়ে আছে, ঝোলা ব্যাগ, হাফ শার্ট, প্যান্ট পরা, এবং ঝোলা ব্যাগটাকে চেয়ারের হাতলের সঙ্গে, কাঁধের সঙ্গে ঝুলিয়ে দিলেন। দিয়ে দুই পকেটে হাত দিয়ে খুব গুরুগম্ভীর ভাবে বলতে শুরু করলেন, বঙ্গদেশে বাংলা ভাষা এবং সাহিত্যে অধ্যয়ন করে
তোমরা বৃত্তগত দিক দিয়ে খুব একটা লাভবান হবে না, তবে চিত্তগত উৎকর্ষ সাধন করবে। এই কথা শোনার পর তো আর নেই পৃথিবীতে। নরেন বিশ্বাস স্যারের কথা বলছি, এই প্রথম এই উচ্চারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আমার কান দিয়ে মনের ভেতরে প্রবেশ করলো, এবং সেই বাংলাকে আগেও সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিষয় বদলাবো না, এরপর তার বদলানোর কোনো সুযোগই নেই। তো তারপরে আমার একটা ভাগ্য আছে যে আমি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকদের আমি খুব ভালোবাসা পেয়েছি। এবং রূপাদি যে শিক্ষকদের নাম বলেছেন তার অধিকাংশের নাম আমিও বলতে পারি, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং অনেক অধ্যত্ত দেখিয়েছি। আমাদের সময় তরুণ শিক্ষক ছিলেন বিশ্বদেব চৌধুরী, বিশ্বজিৎ ঘোষ, রফিকুল্লাহ খান। তাদের সঙ্গে আমরা বন্ধুর মতো মিশতাম, এবং তারা তিনজনেই থাকতেন ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকতেন, বাসা পাননি তখনও। তো ওখানে চলে যেতাম, রাত করে চলে যেতাম, গিয়ে অনেকক্ষণ তাদের সঙ্গে নানা বিষয়ে আড্ডা দিতাম। এই বিষয়গুলো মনে আছে। অধ্যাপক রাজীব হুমায়ুন, অধ্যাপক আক্তার কামাল অত্যন্ত স্নেহ করতেন, তাদের কথা না বললেই নয়। আমি একবার বিশ্ববিদ্যালয় জীবন পার হওয়ার পর আমি একবার প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়েছিলাম, এবং আমার মনে আছে যে রাজীব স্যার আমার বাসায় চলে এসেছিলেন আমাকে দেখতে। এরকম সম্পর্ক ছিল শিক্ষকদের সঙ্গে। এবং সৈয়দ আকরম হোসেন, ওনাকে সকলে ভয় পেত, এবং সে ভয়ের কিছু কারণ ছিল। উনি ক্লাসে ঢুকে ফ্যান বন্ধ করে দিতেন, তারপরে কেউ কোনো দুষ্টুমি করলে ক্লাস থেকে চলে যেতেন, সেদিন আর পড়াতেন না। এ কারণে খুব ভয় পেতেন, সকলে খুব ভয় পেত। তো আমরা স্যারের জন্মদিন আবিষ্কার করে ফেলেছিলাম, এবং স্যার খুবই মুডি মানুষ ছিলেন। তো জন্মদিন আবিষ্কার করে আমরা কি করলাম, আমরা ফুল টুল কিনে স্যারের যে পোডিয়ামে স্যার এসে দাঁড়াতেন, আমরা ক্লাসরুমে তার ওখানে আমরা এটা রাখলাম। রেখে আমরা সব চুপচাপ বসে আছি যে আজকে কি প্রতিক্রিয়া হয়। আমাদের বড়রা আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে যে আজকে তোমাদের খবর আছে, তোমাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে রাশ টিকিটও করে দিতে পারে। এরকম ভয়টা দেখলাম, বললাম না, দেখা যাক কি হয়। এবং এই সমস্ত আমি আবার ক্লাসে সবসময় একটু নেতাগিরি করতাম। তো এরকম বসে আছি, তারপরে স্যার এলেন, এসে দেখে মানে চক্ষু স্যার চড়ক গাছ হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন, তারপর বললেন যে এটা কে করেছে। আমরা তো কেউ কিছু বলি না, সবাই চুপ। না, বলো কে করেছে। তখন আমরা সকলে সমস্যায় বললাম যে আমরা সকলে করেছি। তারপর বললো যে ঠিক আছে, আজকে আর তোমাদেরকে পড়াবো না। স্যার অনেক গল্প করলেন এবং বললেন যে অমুক দিন তোমরা সকলে, উনি গুনলেন আমরা কতজন আছি। আমরা আধুনিক সাহিত্য পড়তাম, সকলে আধুনিক সাহিত্য পড়তো না। আমাদের একটা পর্যায়ে গিয়ে ভাগ হয়ে যেত। কেউ আধুনিক সাহিত্য পড়তো, কেউ হয়তো কবিতা পড়তো, কেউ হয়তো প্রাচীন যুগের সাহিত্য পড়তো। তো স্যার আমাদেরকে আধুনিক সাহিত্য পড়াতেন, উপন্যাস পড়াতেন। তো আমরা তখন বোধহয় 19 জনের মতো ছিলাম। তো 19 জন গুনলেন যে তোমরা এই 19 জন অমুক দিন আমার বাসায় আসবে। এবং আমরা স্যারের বাসায় গিয়েছিলাম, এবং আমাদেরকে স্যার অত্যন্ত ভালোভাবে আপ্যায়ন করেছিলেন। এরকম অনেক স্মৃতি আছে। মানে বিশ্ববিদ্যালয়ের আসলে স্মৃতি না, এটা আমাদের মানে এখনো যে বিশ্ববিদ্যালয় জীবন পার হয়েছি অনেক বছর হলো, কিন্তু এখনো মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছি। টিএসসির সঙ্গে যোগাযোগটা আছে, রূপাদির যেমন বিশ্ববিদ্যালয়েই জীবনটা কাটছে, আমাদের হয়তো সেরকমটি নয়, কিন্তু টিএসসি তে আমাদের যোগাযোগটা আছে। এবং আমার মনে হয়, আমি যদি ভুল না করি, আমরা আজকে তিনজনই বাংলা বিভাগের ছাত্র এখানে। তো আমাদের টিএসসির সঙ্গে যোগাযোগটা থাকার কারণে বিশ্ববিদ্যালয়টা আমাদের কাছে এখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে গেলে কখনো মনে হয় না যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তাম। মনে হয় যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এই বিশ্ববিদ্যালয়েরই একজন। আরো অনেক স্মৃতি আছে, বললে আরো অনেক দিন লাগবে, সব না বলি, আবার যদি সুযোগ হয় আবার কিছু বলবো। আচ্ছা, আমরা স্মৃতিচারণ শুনছিলাম। আসলে খুবই মধুর মধুর স্মৃতি এগুলো। আমাদেরকে সেই বয়সেই ফেরত নিয়ে যায়, এটাই আসলে সত্যি কথা। তো তারপরেও ইকবাল ভাইয়ের কথাই বলতে হয় যে ওই স্মৃতি শুনতে শুনতে বেলা শেষ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। তাই চলে যেতে হবে পরবর্তী অতিথির কাছে। এবারে বিপ্লবদার কবিতা শুনবো। আচ্ছা, ওই একটি তথ্য জানাই জাফর ভাইকে, ইকবাল খোরশেদ, তাকে আমরা জাফর ভাই বলি। আম, আমি আসলে বাংলা বিভাগে পড়িনি, আমি পড়েছি দর্শন বিভাগে।
এবং দর্শন বিভাগেরও হ্যাঁ একটু কথা মনে পড়ে গেল, যেহেতু শিক্ষকদের স্মৃতিচারণ করা হলো অনেক। তবে হ্যাঁ, নরেন স্যারকে তো আমরা সবাই পেয়েছি আসলে, আমাদের বিভিন্ন কর্মশালাগুলোতে পেয়েছি। তো আমি একজন শিক্ষকের কথা একটু মনে করিয়ে দিতে চাই সবাইকে। তিনি হচ্ছেন আমিনুল ইসলাম, দর্শনের অধ্যাপক ছিলেন। এবং আমিনুল ইসলাম স্যার যখন ক্লাস নিতেন, দর্শনের মতো একটি খটোমটো বিষয়ে সেই বিষয়কে এমন মজার করে উপস্থাপন করতেন যে প্রতিটি ক্লাসে আমরা লক্ষ্য করতাম ক্লাস পরিপূর্ণ হয়ে যেত, অন্যান্য বিভাগের ছেলেমেয়েরা এসে ক্লাস করত এবং জানালার পাশে দাঁড়িয়ে কেউ কেউ ক্লাসের বাইরে জানালার পাশে দাঁড়িয়ে তার বক্তৃতা শুনত। সেই স্মৃতিটা আজকে মনে পড়ে গেল স্যারের, সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তিনি ভালো থাকুন। আচ্ছা, আমি একটু বলি বিপ্লব, যে আমি আমি দুঃখিত, আমি তোমার যাদের সঙ্গে তুমি চলাফেরা করতে, হ্যাঁ, তাদেরকে দেখে এবং তোমার বাংলায় তোমার পাণ্ডিত্য আছে, হ্যাঁ, সেটা দেখে আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাদেরই বিভাগের ছাত্র। আচ্ছা আচ্ছা, পাণ্ডিত্য না, আমার হয়তো আগ্রহ আছে, কৌতূহল আছে, এবং আপনাদের স্নেহের ছায়া পেয়েছি বলেই এই ব্যাপারটা নিয়ে চর্চা করতে ভালো লাগে। তো যাই হোক, আমি আবৃত্তি করছি একটি প্রেমের কবিতা, একেবারে কাঁচা আবেগের কবিতা বলবো। এটা সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মনের আবেগকে ধারণ করবে এই কবিতাটি। আসলে ক্যাম্পাসের কথা আছে, তো এই কারণে কবিতাটি নির্বাচন করেছি আমি। আনিসুল হকের লেখা একটি প্রেমের কবিতা, মরে যেতে স্বাদ হয়। শাহানা, তুমি গোলাপি জামা পরে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে এসো না, আমার খারাপ। সখী পরিবৃতা হয়ে মোগল দুহিতার মতো করিডোরে অমন করে হেঁটো না, আমার খারাপ লাগে। শাহানা, তুমি চিবুক নাড়িয়ে রাঙা মাড়িতে দুধ সাদা হাতে লালিম জিহ্বায় গিটারের তারের মতো বেজে উঠো না, দরদালান কেঁপে ওঠে, ঢিল পড়ে বুকের পুকুরে, কাঁপে পানি থিরি থিরি, আমার খারাপ লাগে। শাহানা, তুমি টিফিন আওয়ারে ক্লাসরুমে বসে অমন করে রাধার মতো দীর্ঘ চুল মেলে দিও না, অন্ধকার করে আসে সারাটা আকাশ, নিভে যায় সবগুলি নিয়ন, কালো মেঘের উপমা দিতে আমার ভালো লাগে না। শাহানা, তুমি ক্যাফেটেরিয়ায় নিরেট চায়ের কাপে ওই দুটি ঠোঁট রেখো না, নিদাঘ খরায় পড়ে ঠোঁটের বাগান, মরুভূর মতো জলে তৃষ্ণার্ত সবুজ, আমার মরে যেতে স্বাদ হয়, আমার মরে যেতে স্বাদ হয়, মরে যেতে স্বাদ হয়। চমৎকার বিপ্লব দা। সৌরভ, এবারে আমরা একটু আবার মন্তব্যে যাই। অবশ্যই অনেক শ্রোতা দর্শক যুক্ত হয়ে গেছেন, তারা প্রাণ খুলে মন্তব্য করছেন। আমরা একটু চোখ বুলিয়ে আসি। রমা রয় হালদার লিখেছে, আজ শিক্ষকদের স্মরণ করতে পারা পরম সৌভাগ্যের। ধন্যবাদ আপনাকে। শিলা বিশ্বাস লিখেছে, শুভ কামনা সকলের জন্য, ধন্যবাদ। রূপশ্রী চক্রবর্তী তিনি লিখেছেন, শ্রদ্ধা জানাই জাফর ভাইকে, খুব ভালো লাগছে আবৃত্তি, ধন্যবাদ। আশরাফ হোসেন, আমাদের চিত্র ভাস্কর আশরাফ হোসেন আমাদের সনাধিতির প্রধান উপদেষ্টা, তিনি লিখেছেন ভালো লাগছে, ধন্যবাদ। শিল্পী দাস কলকাতা থেকে তিনি লিখেছে, খুব ভালো লাগছে, সমৃদ্ধ হচ্ছে, ধন্যবাদ। মারিফ আহমেদ বাপ্পি লিখেছে, শুভকামনা সকলের তরে, ধন্যবাদ। সৈয়দ ইকতেদার আলী, আমাদের ইকতেদার আলী ভাই লিখেছে, দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী প্রিয় রূপাদি খোরশেদ ভাই, বিপ্লব দা, সঞ্চালক জেসমিন বন্যা ও সৌরভ ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আঞ্জুমান জুলিয়া লিখেছে, সব প্রিয় শিল্পীদের একসাথে দেখে খুব ভালো লাগছে। তারপরে রমা রয় হালদার আরো লিখেছে, বিপ্লব দা স্মৃতিচারণ আমার হোস্টেল জীবনকে মনে করিয়ে দিল, ধন্যবাদ। মনিকা রয় লিখেছে, শ্রদ্ধা ভালোবাসা শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। রমা রয় হালদার আরো লিখেছে, দাদা কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন বিধায় আমাদের সাথে আজকের এই আয়োজনে যুক্ত হতে পেরেছেন। সাধন দাস দাদা, আমাদের প্রিয় দাদা, এই অনুষ্ঠানের যে উদ্যোক্তা আমাদের দাদা, তিনি লিখেছেন, শ্রদ্ধেয় রূপাদি ইকবাল খোরশেদ ভাই, বিপ্লবকে শুভেচ্ছা অভিনন্দন। দাদা আরো লিখেছে, বন্যা ও সৌরভের জন্য শুভেচ্ছা, ধন্যবাদ। ফারহানা নিমগ্ন দুপুর লিখেছে, কবি বেশ ভালো লাগছে প্রোগ্রামটা, ধন্যবাদ আপনাকে।
সাধন দাস দাদা লিখেছে স্মৃতিচারণ খুব ভালো লাগছে, সব প্রিয়জন, ধন্যবাদ। আশরাফ হোসেন লিখেছে সবাইকে বেশ লাগছে, ধন্যবাদ। আঞ্জুমানা জুলিয়া লিখেছে দিদি অভিভূত হলাম। উৎপল অভি লিখেছে অনেক ভালো হচ্ছে অনুষ্ঠান, ভালোবাসা সবার জন্য। আশরাফ হোসেন আরো লিখেছে ইকবাল ভাই দারুণ, ভালো থাকুন। সাধন দাস দাদা লিখেছেন আমাদের আবৃত্তির আদর্শ পুরুষ জয়ন্ত চট্টোপাধ্যায় দাদা এই অনুষ্ঠানটি দেখছেন, আমরা খুব অভিনন্দিত, খুব ভালো লাগা। ধন্যবাদ দাদা, আসলেই সত্যি আমাদের জন্য পরম প্রাপ্তি। আশরাফ হোসেন আরো লিখেছে অভিনয়টা দারুণ হয়েছে, আনন্দ পেলাম, শুভকামনা ইকবাল ভাই। আবু নাসের মানিক লিখেছে ভালোবাসা সকলের জন্য। ধন্যবাদ আপনারা যারা দেখছেন, আশা করছি ভালো লাগছে, সাথেই থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করে দিন। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রিয় সঞ্চালক বন্যা আপা এবং রূপাদির কাছে। হ্যাঁ, আমরা এবারে রূপাদির কাছে যাব। রূপাদির স্মৃতিচারণ তো করবেই, সাথে সাথে কবিতাও। একটুখানি বলি যে আমি তো সিলেট থেকে এসেছি ঢাকায়। আমি ভর্তি সময়ের অনেক প্রতিকূলতার কথা বলতে চাই। যে বিপ্লব যে সময়ের কথা বললো যে তারা এসে ছেলেদের হোস্টেলে মানে হলে গিয়ে উঠতে পারতো সরাসরি, মেয়েদের জন্য সেই সুযোগ কিন্তু ওই সময় ছিল না, এখনো বোধহয় নেই। মানে আমরা হলে সিট না পাওয়া বা আমাদের জন্য ডাবলিং ট্রিপলিং এর ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কেউ কিন্তু কোনো গেস্ট হিসেবেও ঢুকতে পারতাম না ওই সময়টাতে। আমি কোথায় এসে উঠবো এটা নিয়ে একটা বড় সমস্যা দেখা দিয়েছিল। আমার বাবা সিলেটের বিভিন্ন তার বন্ধুদের কাছে বলছিলেন যে তার মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, সে কোথাও থাকতে পারবে কিনা। আমি যেহেতু মেয়ে, তাই আমাকে কেউ সঙ্গে নিজের বাড়িতে রাখতে চাননি। মানে খুব বেদনার সঙ্গে বলি যে অভিভাবকেরা একটি মেয়ে ছাত্রীকে তাদের বাড়িতে রাখতে চাননি। এটা আমাকে খুব ওই বয়সে ভেতর থেকে পাল্টে দিয়েছিল। আমি বুঝতে শিখেছিলাম পুরুষেরা নারীদেরকে একটি ভালো মানুষ হিসেবে গণ্য করে না, তারা খারাপ হয়ে যাবে ঝট করে নিজের ইচ্ছায়, এই কথাটি তারা আগে ভাগে ভেবে দেয়। তাই তাদের প্রতি শ্রদ্ধায় কোথাও একটা ঘাটতি আমার হয়তো এখনো মনের কোণে আছে। কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম আমার বাবার দুজন আমার বাবা ডাক্তার ছিলেন, তার দুজন রোগী তারা এখানে বাসাবোতে থাকতেন। তো আমার তখন যে অবস্থা আর কি, মানে বাসাবো যা ধানমন্ডিও তা মিরপুরও তা, কারণ আমি পুরো ভূগোলটা জানি না কোথায় আছে, কারণ আমি সিলেটে থাকি। তো উনারা বললেন যে আমরা রূপাকে আমাদের বাসায় রাখবো, আমাদের দুটো ছোট বাচ্চা আছে, ওর যদি আর কি ওদের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে কষ্ট না হয় তাহলেও আমাদের বাড়িতে থাকুক যতদিন সিট না পায়। তো সিট পাওয়ার জন্য তো আমাদের অ্যাপ্লাই করতে হয়, তারপরে তারা একটা ডেট দেন, প্রভোস্টের সঙ্গে সে দেখা করতে হয়, লোকাল গার্জিয়ানকে নিয়ে আসতে হয়, এরকম পদ্ধতি ছিল। তো আমি এসে আমার বাবার রোগীর বাড়িতে উঠলাম। এইটা আমি কোনোদিন ভুলে যাইনি বলে এখন আমাদের সিলেট অঞ্চলের যত মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, তাদেরকে থাকার জন্য আমার বাড়িটা উন্মুক্ত দীর্ঘদিন থেকে, গত 20 বছর ধরে তারা আমার বাড়িতে থাকে এবং পরীক্ষা দেয়, চান্স পেলেও আমার বাড়িতে থাকে যতদিন না সিট পায়। এবারে সিট পাওয়ার গল্পটা বলি, সেটা খুব খুবই খুবই কৌতূহলোদ্দীপক। যে আমার যেদিন ইন্টারভিউ ছিল মানে বেলা 3:30টার সময় আমাকে বলা হয়েছে লোকাল গার্জিয়ানকে নিয়ে এসে দেখা করতে, প্রভোস্ট থাকবেন এবং সুলতানা বেগম রেবু আমাদের সিনিয়র হাউস টিচার ছিলেন, তিনি থাকবেন। তো আমার লোকাল গার্জিয়ান ছিলেন খুব স্বনামধন্য ওই সময়ের মানে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফি। তিনি আমার বাবা এবং কাকাদের সকলের খুব প্রিয় বন্ধু এবং খুবই ভালোবাসার সম্পর্ক তাদের। তো কলিম ভাই বলেছেন আমি ওর লোকাল গার্জিয়ান, ওর কিছু হলে আমি ওকে দেখভাল করব এবং অসুখ করলে আমার বাড়ি নিয়ে যাব। তো কলিম ভাই আর আমি এসছি তখন 3:30টা। তো আমাকে দেখে মানে প্রভোস্ট আপা তাকে বলছেন তুমি কোথায় থাকো। তা আমি বলেছি আমি বাসাবোতে এসে উঠেছি, বলে এসে উঠেছে মানে কি, কার বাড়িতে থাকো তুমি। তখন আমি খুব আমতামতা, কথাটা বলা ঠিক হবে কিনা বা কি বলবো, আমি তো ওনাদের মামা ডাকি, ওদের দুই ভাইকে মামা ডাকি। তো আমি বলেছি যে প্রকৃতপক্ষে তারা আমার বাবার রোগী, কিন্তু আমি মামা ডাকি এবং ওখানে আমি খুব স্নেহ পাই। তো
তো রেবু আপা তখন ঝট করে বললেন যে তুমি বাবার রোগীর বাড়িতে এসে উঠেছো, তোমার কোনো সম্মান জ্ঞান নেই। আমি বলছি, আমার তো কেউ থাকে না ঢাকায়, আমি তবে কোথায় উঠবো? আপনারা তো এই ইন্টারভিউ না করলে আমায় উঠতে দেবেন না। তখন উনি বললেন, তোমার মাথায় পরচুলা লাগিয়ে এসছো কেন? তোমার এত বড় খোপা আমাদের দেখাচ্ছ কেন? তোমার কি এইটুকু জ্ঞান নাই যে মাথায় পরচুলা পরে একটা ইন্টারভিউ দিতে আসতে হয় না? আমি তখন আকাশ থেকে বলেছি, পরচুলা? পরচুলা না তো। তো উনি বলে, এটা তোমার নিজের চুল? আমি বললাম জি। উনি ঠাস করে, আমি তখন খোপা বাঁধি, এখন যেমন আপনারা দেখেন একটা প্যাচ দিয়ে হাত খোপা, উনি ঠাস করে খোপাটা খুললেন, খুলে বললেন যে আপা ওরে তো আজকেই ঢুকতে বলেন, ওর এই চুল সামলাবে কি করে? ওই মামা মামি ওর চুল ধুয়ে দেবে না, রুমমেটরা ধুয়ে দিতে পারে, ও আজকেই আসুক, ওকে আমি তুলে দিব একটা রুমে। তখন আবার বললো, কাউকে চিনো হলের ভেতরে? আমি বললাম, না আমি কাউকে চিনি না, কেউ আমার চেনা নেই। তখন উনি বললেন, তুমি কালকে এসো সকাল 10টায়, তোমাকে আমি একটা রুমে তুলে দেব। ইতোমধ্যে সিলেটের একজন পরে নেতা হয়েছিলেন, SM হলের ভিপি হয়েছিলেন দীপু ভাই। তো দীপু ভাই আমার ছোটদার বন্ধু, তিনি বললেন আমার এক বান্ধবী আছে মার্কেটিং এ পড়ে, তার রুমটা খালি, সে চাকমা, সে কাউকে ঢুকতে দেয় না। তখন আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দিল। ওই মেয়ে গোল গোল চোখ বানিয়ে বলল, তুমি রাতের বেলা পড়তে পারবে না, তবে জীবনানন্দের কবিতা পড়লে আমি খুশি হব। আমি তো মানে হাতে চাঁদ পাওয়ার মতো, জীবনানন্দ দাশ ভালোবাসে, ওই মেয়ের রুমে গিয়ে আমি উঠবো, সে অন্য কাউকে সহ্য করে না। ওই চাকমা মেয়েটির নাম মিচিকো চাকমা, তিনি ইউনিসেফে চাকরি করতেন, এখন অবসরে আছেন। আমি তার কাছে খুবই কৃতজ্ঞ যে মেয়েটি অন্য কাউকে রুমে সহ্য করতে পারতেন না, তিনি আমাকে দীর্ঘ 3 বছর সহ্য করেছিলেন, আমার সঙ্গে গভীর বন্ধুত্ব হয়েছিল। তা আমার মনে হয় একটি শহর থেকে একটি মেয়ের ঢাকা শহরে পড়তে আসা এবং সেই শহরের পুরুষদের ওই ছাত্রীর প্রতি যে বিরূপ মনোভাব, এগুলো থেকে আমাদের সমাজ খুব বেশি অগ্রসর হয়নি। কারণ আমার ভাইয়ের বন্ধুর মেয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তখন তিনি এসে একটি হোটেলে মেয়েকে নিয়ে উঠেছিলেন। তার মেয়েটি ভর্তি হতে পেরেছিল এখানকার কমার্স ফ্যাকাল্টিতে। তিনি 1 মাস ওখানে আছেন, জানার পরে আমি গিয়ে হোটেল থেকে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আমার বাসায়। বাবা তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে এখানে মেয়েকে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই এই বাধাগুলো কবে আমাদের সমাজ থেকে যাবে আমি জানি না, আজকে একটা সুযোগ পেয়ে বললাম। চমৎকার। আসলে দিদি, আমাদের মেয়েদের সমস্যা একটু বেশি, অনেক সেটা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ এবং অসাধারণ। আমরা কি কবিতা শুনবো না আমি ইকবাল ভাইয়ের বোধহয় কাছে মানে যাবো? আমার কবিতা সর্বশেষ শুনিয়েছে, পরিবেশনাটা আবার আমি একটু বলি। কবিতা পড়বো না, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার ছেলেবেলা বলে একটা লেখা আছে, সেই ছেলেবেলায় এই পড়াশোনা বিষয়টি নিয়ে শেষ অংশে তিনি কিছু কথা বলেছেন, যে তাকে খুব আগ্রহ করে বিলেতে পাঠানো হয়েছিল যে তিনি ব্যারিস্টার হবেন। তো ব্যারিস্টার হওয়া তো তার চাঙ্গে উঠেছে, তিনি তো এগুলো কিছু পড়েননি, কিন্তু তিনি তার বিনিময়ে কি কি পেয়েছিলেন সেগুলো একটু লেখা আছে। আচ্ছা, আমরা কি তো এখন এটা আরেকবার একটুখানি বলি, কারণ পরে আমি আর হয়তো সংযুক্ত থাকতে পারবো না, সেটা হয়তো তোমরা আর একটু বেশি সময় থাকবে। তিনি বলছেন যে ছাত্রবৃত্তির নিচের ক্লাস থেকে এক সময়ে আমাদের চালান করা হয়েছিল ডিক্রুজ সাহেবের বেঙ্গল একাডেমিতে। আর কিছু নাটক ভদ্রতা রক্ষার মতো ইংরেজি বচন সড়গড় হবে, অভিভাবকদের এই আশা ছিল। ল্যাটিন শেখার ক্লাসে আমি ছিলুম বোবা আর কালা। সব রকমের এক্সারসাইজের খাতাই থাকতো বিধবার থান কাপড়ের মতো আগাগোড়াই সাদা। আমার পড়া না করবার অদ্ভুত জেদ দেখে ক্লাসের মাস্টার ডিক্রুজ সাহেবের কাছে নালিশ করেছিলেন। ডিক্রুজ বুঝিয়ে দিয়েছিলেন, পড়াশোনা করবার জন্য আমরা জন্মাইনি, মাসে মাসে মাইনে চুকিয়ে দেবার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো পাঠানো হলো ইংল্যান্ডে, উনি তো ইংরেজি কিছুই শিখে যাননি। তো ওখানে গিয়ে উঠেছেন মেজো দাদার স্ত্রী মানে মেজো বৌদির বাড়িতে, কিন্তু সেখানে তিনি আর ক্লাসে যান না। এবারে পালিত সাহেব আমাকে ছাড়িয়ে নিলেন ঘরের বাঁধন থেকে, একটি ডাক্তারের বাড়িতে বাসা বাঁধলুম। তারা আমাকে ভুলিয়ে দিলেন যে বিদেশে এসেছি। মিসেস স্কট আমাকে যে স্নেহ করতেন সে একেবারে খাঁটি,
আমার জন্য সকল সময়ই মায়ের মতো তার ভাবনা ছিল মনে। আমি তখন লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ইংরেজি সাহিত্য পড়াচ্ছেন হেনরি মরলি। সে তো পড়ার বই থেকে চালান দেওয়া শুকনো মাল নয়। সাহিত্য তার মনে, তার গলায়, সুরে প্রাণ পেয়ে উঠত। আমাদের সেই মরমে পৌঁছতো যেখানে প্রাণ চায়, আপন খোরাক, মাঝখানে রসের কিছুই লোকসান হতো না। বাড়িতে এসে ক্ল্যারেন্ডন প্রেসের বইগুলি থেকে পড়বার বিষয় উল্টে পাল্টে বুঝে নিতাম। অর্থাৎ নিজের মাস্টারি করাটা নিজেকেই সারতে হতো। না হোক থেকে থেকে মিসেস স্কট মনে করতেন আমার মুখটা বেশ শুকিয়ে যাচ্ছে, ব্যস্ত হয়ে উঠতেন। তিনি জানতেন না ছেলেবেলা থেকে আমার শরীরের ব্যায়াম হবার গেট বন্ধ। প্রতিদিন ভোরবেলায় বরফ গলা জলে স্নান করেছি। তখনকার ডাক্তারি মতে এরকম অনিয়মে বেঁচে থাকাটা যেন শাস্ত্র ডিঙিয়ে চলা। আমি ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলাম 3 মাস মাত্র, কিন্তু আমার বিদেশের শিক্ষা প্রায় সমস্তটাই মানুষের ছোঁয়া লেগে। আমাদের কারিগর সুযোগ পেলেই তার রচনায় মিলিয়ে দেন নতুন নতুন মাল মশলা। 3 মাসে ইংরেজের হৃদয়ের কাছাকাছি থেকে সেই মিছিলটি আমি পেয়েছিলাম। আমার উপরে ভার পড়েছিল রোজ সন্ধেবেলায় রাত 11টা পর্যন্ত পালা করে কাব্যনাটক, ইতিহাস এগুলো পড়ে শোনানো। ওই অল্প সময়ের মধ্যে অনেক পড়া হয়ে গেছে। সেই পড়া ক্লাসের পড়া নয়, সাহিত্যের সঙ্গে সঙ্গে মানুষের মনের মিলন। বিলেতে গেলাম, ব্যারিস্টার হয়নি, জীবনের গোড়াকার কাঠামোটাকে নাড়া দেবার মতো ধাক্কা পাইনি। নিজের মধ্যে নিয়েছি পূর্ব পশ্চিমের হাত মেলানো। আমার নামটার মানে পেয়েছি আমার প্রাণের মধ্যে। সাধারণ দিদি, সবসময় মুগ্ধ, আবারও মুগ্ধতা। তো আমরা দিদির কাছে আরেকবার ফিরতে চাচ্ছি বিদায়ী শুভেচ্ছা নিয়ে। তো আমরা এবার চলে যাব ইকবাল খোরশেদ ভাইয়ের কাছে, তার একটু স্মৃতিচারণ আর সাথে একটি কবিতা। এবং আমাদের বোধহয় এই পর্বের আর কি এই যে স্মৃতিচারণ এবং কবিতার মধ্যে বোধহয় শেষ পরিবেশনা চলছে আর কি। আমরা ইকবাল খোরশেদ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ, ওই হলের কথা যেহেতু বললো, আমিও একটু বলি। আমি এসে উঠেছিলাম আমার খালার বাসায় লালবাগ। খালার বাসাতে প্রায় 6 মাসের মতো আমি ছিলাম। তারপর আর সেখানে থাকা চলছে না, কি করব। আমি এস এম হলের ছাত্র, কিন্তু এস এম হলে কোনোভাবে ঢোকার কোনো সুযোগ নেই। মানে যে রুমে 4 জনের জন্য বরাদ্দ, সে রুমে 12 জন থাকে, এরকম। তারপরে আমার এক বন্ধু বলল যে তুই এক কাজ কর, তুই আমার এখানে চলে আয়। ও থাকতো হলো ফজলুল হক হলে। তা আমি ভেবেছিলাম ওটা ওর বোধহয় রুম, ওর ওখানে গেলাম, 209 নম্বর রুম। সেই রুমটি যার নামে বরাদ্দ, টিপু ভাই, তিনি ফার্মেসিতে পড়তেন, এবং মাহতাব ভাই তিনিও ফার্মেসিতে পড়তেন। মাহতাব ভাই থাকতেন অন্য রুমে, টিপু ভাই মাহতাব ভাইয়ের সঙ্গে থাকতেন। এবং টিপু ভাই অদ্ভুত টাইপের মানুষ ছিলেন। সারাদিন ক্লাস ক্লাস শেষে কোথায় কোথায় ঘুরে বেড়াতেন। অনেক রাতে এসে দেখা গেল রাতে 3টার সময় টিপু ভাই কাপড় দিচ্ছেন, এরকম ধরনের মানুষ। উনি ওনার রুমে কখনো আসতেন না। ওই রুমে 2টো বিছানা ছিল। আমরা 6 জন সেখানে থাকতাম, এই প্রথম বর্ষের ছাত্র। এবং আমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ অনেক লম্বা ছিল এরশাদের কারণে। এবং আমরা তো এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলাম খুব প্রচন্ড রকম ভাবে। এবং আমরা ক্লাস কি হতো না হতো বেশিরভাগ সময় গোলাগুলির মধ্য দিয়ে দিন কাটতো। কোনোদিন গুলি না ফুটলে আমাদের মনে হতো যে আজকে ঘটনা কি ঘটলো, আজকে কেন গুলি হচ্ছে না ক্যাম্পাসে, বিষয়টা কি? এরকম একটা চিন্তা আমাদের মধ্যে ছিল। এবং আমরা দিনে মিছিল টিছিল করতাম, পুলিশের লাঠিপেটা খেতাম। টিএসসি তে না গেলে আমাদের ঘুম হতো না। আমি খুব মোটা দাগে কথাগুলো বলছি যেহেতু আমাদের সময় নেই। টিএসসির 1 কাপ চা আমাদেরকে খেতেই হবে। টিএসসি তে আমরা আড্ডা দিতাম। তো এই বিশ্ববিদ্যালয়ে জীবন অনেক আনন্দের সঙ্গে কাটিয়েছি, এবং অনেক আন্দোলনের মধ্য দিয়ে কাটিয়েছি, এবং সে আন্দোলন আমরা অনেক আনন্দের সঙ্গেই করতে পেরেছিলাম। এবং আমার মনে আছে যে তখন তো এরকম ইয়ে ছিল না, মানে মোবাইল ফোনের তো প্রশ্নই ওঠে না। টেলিফোন ছিল হলো মফস্বল শহরে, হয়তো দেখা যেত যে 2-4টা বাড়িতে টেলিফোন ছিল। তা আমাদের বাড়ির অনেক দূরে একটা বাড়িতে টেলিফোন ছিল, কোনো খোঁজ খবর হলে ওখানে টেলিফোন করতে হতো। তো এরশাদ বিরোধী আন্দোলনে বেঁচে আছি কি নাই এটা আমার বাবা প্রায় জানতেনই না।
তো শেষে যেদিন এরশাদের পতন হলো সেদিন আপনারা যারা সেই সময়ের রূপাদির নিশ্চয়ই মনে আছে যে পল্টনের ময়দানে একটা জনতার মঞ্চ হয়েছিল এবং সেখানে যা যা কর্মকাণ্ড হয়েছিল সেগুলো বিটিভি আবার সরাসরি দেখিয়েছিল। তো সেখানে আমি কবিতা যখন পড়লাম তখন আমার বাবা বুঝতে পারলেন যে তার ছেলেটি অক্ষত আছে। এরশাদ বিরোধী আন্দোলনে তার ছেলেটি মারা যায়নি, অথবা জেলে যায়নি, অথবা তার সে আহত হয়নি। তো এভাবে এই উত্তাল সময় আমরা পার করেছি এবং আনন্দের সঙ্গে পার করেছি। তাই আমি শেষ নিবেদনটা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় থাকে না সুধায়, ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর, বাঁধিস নে স্মৃতি বাহিনী। যা আসে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক, গেয়ে ধেয়ে যাক দুলুক ভুলুক প্রতি পলকের রাগিনী। নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম, ফিরে যাসনে কুকুলাতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কেরবে জুঝিতে, তারি গহ্বর পুরাতে। যখন যা পাস মিটায় নে আস, ফুরাইলে দিস ফুরাতে। থাক থাক কাঁদুনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধুনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নেড়ে বুকে। আজিকার মতো জাক জাক চুকে যত অসাধ্য সাধুনি, ক্ষণিক সুখের উৎসব আজি, ওরে থাক থাক কাঁদুনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে, ধরণীর পরে শিথিলে বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিষ ফুলের অলোকে, মর্মর তানে ভরে ওঠে গানে শুধু অকারণ পুলকে। অসাধারণ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এবারে বিপ্লবদার একটু স্মৃতিচারণমূলক কথা শুনবো, তারপরে বিপ্লবদার একটা আবৃত্তি, তার সাথে সাথে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা তারপরে শুভেচ্ছা বিনিময় করে শেষ করব আমাদের অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি। বিপ্লবদা। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হলো আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন, মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়েছিল। তো তারপরে আবার নেটওয়ার্ক বদল করে, ডিভাইস বদল করে বসতে হয়েছে। এখন অবশ্য বিদ্যুৎ এসেছে। স্মৃতিচারণ করবার মতো আসলে অতখানি আমার এই স্মৃতি ভান্ডার নেই। স্মৃতি ভান্ডার হয়তো আছে, কিন্তু সেখান থেকে সংগ্রহ করবার মতো, সংকলন করবার মতো যে যোগ্যতা থাকা দরকার, আসলে সেটা আমার ওইভাবে নেই। তবু একটা কথা আমার একটু মনে পড়ে গেছে, যখন রূপাদি কথা বলছিলেন, জাফর ভাই কথা বলছিলেন, সেই প্রসঙ্গে একটা ছোট্ট স্মৃতি বলতে চাই। এবং আমার এই স্মৃতিগুলো বেশিরভাগই আসলে ওই যে বললাম যে সংস্কৃতির সাথে যুক্ত, যেগুলো মনের উপর প্রভাব পড়ে, এরকম কিছু বিষয় নিয়ে আমি বলতে চাই। সেটা হলো 21শে ফেব্রুয়ারির রাতে, অর্থাৎ মধ্যরাত থেকেই তো উম, আমরা জানি যে সেখানে এই, প্রভাত ফেরি যেটা আমরা বলি সেটা চলতে থাকে। তো সেখানে ধারাভাষ্য হয়, এবং সেই রাতের দৃশ্যটা আমরা যারা সরাসরি দেখেছি ওখানে, তারা নিশ্চয়ই জানি যে পরিবেশটা কিরকম সেখানে থাকে। তো আমি ওই রকমই একটা দলের সঙ্গে গিয়েছি। আমার ঠিক মনে পড়ছে না আমি ঘাতক দালাল নির্মূল কমিটি ওই ওই ব্যানারেই আমি দাঁড়িয়েছিলাম নাকি অন্য কোনো সংগঠনের ব্যানারে আমি দাঁড়িয়েছিলাম, আমার মনে পড়ে না। কিন্তু হয় ওই ব্যানারে গিয়েছিলাম বা তার পরপরই কোনো একটা ব্যানার ছিল আমাদের। এগিয়ে যাচ্ছে একটু একটু করে,
ওখানে ধারাভাষ্য চলতে থাকে এবং আপনারা জানেন, দর্শক শ্রোতা যারা আছেন, সেখানে আবৃত্তি শিল্পীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক বাক শিল্প চর্চার সঙ্গে যুক্ত, তারা সেখানে ধারাভাষ্য দিয়ে থাকেন বা থাকতেন। নরেন বিশ্বাস সেখানে ধারাভাষ্য দিচ্ছিলেন। তো একটা স্লোগান ছিল সেই সময় খুব বহুল ব্যবহৃত, সেটা হলো ৭১-এর অঙ্গীকার, রুখতে হবে রাজাকার। সেটাকেই একটুখানি বদল করে ব্যানারে লেখা হয়েছিল শহীদ দিবসের অঙ্গীকার, রুখতে হবে রাজাকার। এটাই লেখা স্বাভাবিক সব জায়গাতে, কিন্তু ওই ব্যানারটিতে ছিল রুখতেই হবে রাজাকার। এই প্রত্যয়টি অতিরিক্ত যোগ করা হয়েছিল, এটা আমরা কখনো দেখিনি আগে। ওখানে শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন এবং সঙ্গে আরো সব নেতৃবৃন্দ। ওই ব্যানারটিতে এই একটুকুনি পার্থক্য, একটুকুনি বিশেষত্ব। তো যখন ব্যানারটি উঠে এলো শহীদ মিনারের মূল বেদিতে, নরেন বিশ্বাসের ধারাভাষ্য তখন পড়েছে। উনি ওই ইয়ের উপরে এমন জোর দিলেন, শহীদ দিবসের অঙ্গীকার, রুখতেই হবে রাজাকার, এমন ভাবে ইয়ের উপরে জোর দিলেন যে সমগ্র সেখানে হাজার 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 মানুষ দূর দূরান্ত পর্যন্ত ব্যাপ্ত, রীতিমতো হই হই করে উঠলো, পরে একেবারে কলরোল করে উঠলো সবাই। অর্থাৎ এই একটি শব্দের নির্দিষ্ট একটি জায়গার উপরে জোর দিয়ে এভাবে যে প্রাণের সঞ্চার ঘটানো যায়, এভাবে যে অসংখ্য মানুষকে আন্দোলিত করা যায়, সেই বোধটি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল সেই দিন। সেটাও এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেরই ঘটনা, এই কারণে স্মৃতিচারণ করলাম। আমি উচ্চারণ করছি আমার শেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। জাফর ভাই যেহেতু রবীন্দ্রনাথ আবৃত্তি করলেন, আমারও লোভ হচ্ছে রবীন্দ্রনাথ নিবেদন করবার জন্য। রবীন্দ্রনাথের গান কবিতা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ নিয়ে ধরা দেয়। এই কবিতাটিও আমার কাছে আজ এক ভিন্ন অর্থ নিয়ে ধরা দিয়েছে। রবীন্দ্রনাথের কবিতা কৃপণ। আমরা তো বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নিয়েছি, এই ক্যাম্পাস থেকে নিয়েছি, এই জীবনের যা কিছু অর্জন তার বেশিরভাগই এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাওয়া, দিইনি বা দিতে চেষ্টা করছি, এখনো হয়তো কতটা দিতে পেরেছি। আমার কোনো দানের কি প্রয়োজন আছে এই বিশ্ববিদ্যালয়ের? যখন ভাবি তখন দেখি যে হ্যাঁ, রাজাধিরাজেরও প্রয়োজন হয়তো পড়ে দরিদ্র ভিখারির কাছ থেকে কিছু নেবার, আর ভিখারিরও হয়তো দেবার কিছু থাকে। যদি সে দিতে চায়, সে তার সর্বস্ব যদি নিবেদন করতে চায়, তাহলে দেবার সেই সুযোগটি সেখানে রয়ে যায়। এই বিবেচনায় উচ্চারণ করছি কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এসে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি।
দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ সোনাধিতিকে আজকের এই আয়োজনে আমাকে ডাকবার জন্য, এবং আমার সঙ্গে যে দুজন অগ্রজ বরেণ্য শিল্পী দুজনকে পেয়েছি, তাদের দুজনের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এবং শ্রোতা দর্শক যারা, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। ধন্যবাদ। চমৎকার পরিবেশনা ছিল শেষ পরিবেশনাটা। আমি শুধু শেষের কিছু মন্তব্য একটু চোখ বুলিয়ে আসি, তারপরে আমরা বিদায় শুভেচ্ছায় চলে যাব। আবু নাসের মানিক লিখেছেন প্রফেসর আমিনুল ইসলামের জন্য ভালোবাসা, ধন্যবাদ। তিনি আরো লিখেছেন প্রিয় কবিতা, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ। জালাল আহমেদ জুয়েল লিখেছে অসাধারণ অনুষ্ঠান, ধন্যবাদ। তিনি আরো লিখেছেন ভালো লাগছে অনবদ্য, ধন্যবাদ। নাবিলা তাবাসসুম হক উর্মি লিখেছে রূপাদিকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, ধন্যবাদ। জিনিয়া রুনা লিখেছে শুভেচ্ছা নিরন্তর, ধন্যবাদ। প্রিয় জয়ন্ত চট্টোপাধ্যায় দাদা, তিনি লিখেছেন বিপ্লব প্রতি কবিতার শেষের লাইনটি 3 বার বলা কি খুব জরুরি। যাই হোক, বিপ্লব দাদার জন্য ছিল এটা। সিকেন্দার কবির লিখেছেন ধাবির শতবর্ষ পদার্পণে চমৎকার আয়োজন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ। আবু নাসের মানিক লিখেছে রূপাদি শ্রদ্ধা, ধন্যবাদ। রাহিমা আহমেদ রুহি লিখেছে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। শিকদার কবির আরো লিখেছে সৌরভ বন্যার প্রাণবন্ত সঞ্চালনায় চমৎকার উপভোগ করছে অনুষ্ঠানটি, দুজনকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। জালাল আহমেদ জুয়েল লিখেছে অসাধারণ স্মৃতিচারণ, ধন্যবাদ। রুহি লিখেছেন অসাধারণ। মানিক লিখেছেন জাফর ভাই ভালোবাসা, ধন্যবাদ। নাজমুল মোর্শেদ লিখেছে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভ কামনা করছি, ধন্যবাদ আপনাকে। মিতা রয় লিখেছে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, ধন্যবাদ। এরপরে আরো মন্তব্য আছে কিছু, সেদিকে আর যাবো না, যেহেতু শেষ পর্যায়ে একদম চলে এসেছি। আমরা চলে যাচ্ছি বিদায় শুভেচ্ছার জন্য। প্রথমেই একদম শেষ থেকেই শুরু করছি ইকবাল ভাইয়ের কাছে। আজকের আয়োজনে আপনার অনুভূতি কিংবা বিদায় শুভেচ্ছা বিনিময় করুন সকলের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ক্ষুদে ছাত্র হিসেবে আমি গৌরব বোধ করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে পদার্পণ করছে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরেছি। বাংলাদেশের চেয়ে বড় বিদ্যাপীঠ এখনো পর্যন্ত নেই, হয়নি। সেজন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আজকে সোনাধিতি আমাকে স্মরণ করেছে, আমাকে অনুষ্ঠানে কবিতা বলবার সুযোগ করে দিয়েছে, কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমি ধন্য। যারা শুনেছেন আমাদের আবৃত্তি, আমাদের কথা, তাদের সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ প্রিয় ইকবাল ভাই। এ পর্যায়ে আমরা বিদায়ী শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি আমাদের প্রিয় দিদি রূপা দিদির কাছে। আমি সোনাধিতিকে ধন্যবাদ বলবো এই জন্য, এই অনুষ্ঠানটিতে এসে আমরা তিনজনে যা যা বললাম, আমাদের প্রিয় ক্যাম্পাস মূর্ত হয়ে উঠলো আমাদের বলার মধ্যে। ওরা যখন বলছিল আমি আমার সময়ের পরের মুহূর্তগুলোকে দেখতে পাচ্ছিলাম। তাই আমার স্মৃতি, ওদের অভিজ্ঞতা সব মিলে এমন একটা অনুভূতি মনের কোণে জমা হলো, যেটার জন্য একটা বড় ধন্যবাদ সোনাধিতিরই প্রাপ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পদার্পণে এই যে শতাব্দী খেয়া, এই নামটিও আমার বড্ড ভালো লেগেছে। সেজন্য আমি তোমাদের সৌরভ, বন্যা দুজনকে অনেক ধন্যবাদ জানাই, এবং এই পরিকল্পনার পেছনে যিনি রয়েছেন, যার কথা বারবার এখানে উঠে এসেছে, তাকেও অনেক নমস্কার জানাই। এবং সবাই মিলে আমরা ভালো থাকি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা চলে গেছেন তাদের শ্রদ্ধা জানাই, শিক্ষকদের শ্রদ্ধা জানাই। যারা সকলে বেঁচে আছি, সকলে যেন আমরা শতবর্ষটি উদযাপন করতে পারি, ওই দিন পর্যন্ত আমরা সকলে বেঁচে থাকি, উদযাপন করি। সবাই ভালো থাকুন। যারা শুনছেন আমাদের জন্য অনেক ভালোবাসা রাখবেন, আমাদের আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আমরা বিদায় শুভেচ্ছার জন্য চলে যাচ্ছি প্রিয় দাদা বিপ্লব দার কাছে। আমি তো ইতোমধ্যে বিদায় শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়েই ফেলেছি বলা যায় একরকম। তারপরও আমি একটু শেষের দিকে মন্তব্য করেছেন তিনজন মানুষ, প্রিয় মানুষ, সোলাইমান কবির সোহেল, মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং সিকান্দার কবির। তাদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি।
এবং এই অনুষ্ঠানে এতক্ষণ যারা ছিলেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সৌরভ এবং বন্যা আপা, আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। ধন্যবাদ বিপ্লব দা। বন্যা আপা। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে তিনজন গুণী মানুষের সাথে আমরা স্ক্রিন শেয়ার করলাম, এবং আমি কোনো না কোনো ভাবে তাদেরকে শিক্ষক হিসেবেও গ্রহণ করেছি। কারণ হচ্ছে যে রূপাদিকে আমি আমার স্কুল জীবনে টিভিতে দেখে দেখে ভাবতাম কি সুন্দর করে কথা বলে, কথা বলাটা এত সুন্দর। তারপরে ইকবাল খোরশেদ ভাইয়ের সাথে আমার অনেক প্রোগ্রামেই দেখা হয়েছে এবং তার কবিতা শুনতাম মানে একদম মুগ্ধ হয়ে। এবং বিপ্লব দা কিন্তু আমার শিক্ষকও, কারণ আবৃত্তির সঙ্গে কিছুদিন বিপ্লব দার ক্লাস করেছি আমি, যদিও আমার ভাইয়ের মেয়েকে ভর্তি করতে গিয়ে আমি সেই ক্লাসগুলো করেছি। এবং বিপ্লব দার বানান নীতি আমাকে খুব কি বলবো আর কি, আমি অনেক সময় বেজে গেলে ভাবি যে এটা বোধহয় বিপ্লব দা পারবে এই বানান নীতিটা সম্পর্কে বলতে। এরকম একটা জায়গা আমার কাছে বিপ্লব দার জন্য আছে, আমি জানি না বিপ্লব দা জানে কিনা। তো যাই হোক, মানে সেক্ষেত্রে তিনজনই আমার শিক্ষক, এবং সাথে সাথে সৌরভ, ও কিন্তু আমার শিক্ষক। অনেক কিছু ভুলে গেলে সৌরভ একটু বলে দে, এরকম করি। তো সেক্ষেত্রে আসলে ছোট বড় নাই, যারা আজকে আমার শিক্ষক ছিলেন বা কোনো না কোনো ভাবে একটা শব্দ বা কোনো কিছু কারো কাছ থেকে শিখেছি, কোনো আচরণ শিখেছি, সেই আমার শিক্ষক। তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে। এবং সাথে সাথে বলি, আমিও নিজেও একজন শিক্ষক, অর্থাৎ শিক্ষকতা পেশায় নিয়োজিত, একটা কলেজে পড়াই। তো সেজন্য সবাইকে, আমার যারা কলিগ এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ছাত্র, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই যে স্বনাধিতির আয়োজনে যে তিনজন মানুষ আমাদের স্বনাধিতিকে উজ্জ্বল করে রেখেছেন, অর্থাৎ তারা যে তাদের আলোতে আলোকিত করেছেন আমাদের স্বনাধিতিকে, এজন্য আবারও তাদেরকে প্রণাম জানাচ্ছি। এবং তারা আমাদের সকলের কাছে প্রণম্য। যারা দর্শক ছিলেন তাদেরকেও প্রণাম জানাচ্ছি, কারণ তারা না হলে আমরা এই আয়োজনকে সার্থক করতে পারতাম না। শুধুমাত্র তাদের উৎসাহ, তাদের মন্তব্যের জন্যই প্রতিদিন আমরা এই আয়োজন সাজাই। প্রতিদিন সন্ধ্যাটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা আমরা সুন্দর করে কাটাই। এই মহামারী কালেও আমরা সুন্দর কাটাচ্ছি। কাজেই সকলের সুস্থতা কামনা করছি, সুন্দর জীবন কামনা করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ বন্যা আপা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর কথা দীর্ঘায়িত করব না। আজকের এই আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে পদার্পণে স্বনাধিতির আনন্দ আড্ডা শতাব্দী খেয়া পর্ব 3 বোধহয় সার্থক হয়ে গেছে, যারা এসেছিলেন উজ্জ্বল মানুষ। আর একটা কথা, স্বনাধিতির প্রত্যেক অনুষ্ঠানে মহামারীর সময় একটা কথাই থাকে, সেটা হচ্ছে যে যেখানেই থাকবেন অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। আবারও অন্য কোনো অনুষ্ঠান, অন্য কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।